মেনলি হিট ক্যাপাসিটিটাই বলবো। তো আচ্ছা, তাহলে এখান থেকে, আচ্ছা আজকের ক্লাসে আমাদের মেনলি হিট ক্যাপাসিটি পড়তে হবে, হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট, এইগুলো পড়তে হবে, বা মোলার হিট ক্যাপাসিটি এবং তার বিভিন্ন ক্লাসিফিকেশন এবং তাদের রিলেশন, এবং কোথায় হিট ক্যাপাসিটি বেশি হয়, কোথায় কম হয়, কোথায় একটার একটার থেকে বেশি হয়, কোথায় ইকুয়াল হয়, এই সমস্ত ব্যাপারগুলো আর কি মেনলি পড়তে হবে, ঠিক আছে? তো এইটাতে মানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড টাইপের ব্যাপার, খুব যে আর কি মানে লেখার বা খুব যে আর কি আগের দিনের মতো ধরে ধরে বোঝার আছে, মানে বোঝার আছে বা এ আছে, ওরকম অত কোনো ব্যাপার নেই, খুবই স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপার। হ্যাঁ, বেসিক্যালি দুটো তিনটে রিলেশন আছে, সেই রিলেশনগুলোকে প্র্যাকটিস করে নিতে হবে, কারণ অনেক সময় সেগুলো ডেরিভেশনও দেয় বা তার থেকে অঙ্ক দিল বা কিছু দিল। বেসিক্যালি সেই জিনিসগুলোকে একটু কিভাবে কি করে বুঝে নিয়ে প্র্যাকটিস করতে হবে, আর কিছুই থাকে না হিট ক্যাপাসিটি থেকে। এর পরের দিনের ক্লাস যেমন হবে আইডিয়াবেটিক চেঞ্জেস অফ স্টেট, সেটা আবার খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে ইম্পর্টেন্ট, এটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, বাট সেটা হয়তো আর একটু স্টেপ ওয়াইজ ধীরে ধীরে এগোতে হবে, তো সেটা হয়তো আবার হাতে লিখে লিখে করলাম। তো সেই জন্য এই আজকের ক্লাসটা এই পিপিটিতে বলে দিলেই হবে, স্যারও বললো, তো অতটা কিছুই না। তো ঠিক আছে, তা তোমরা এতদিনে সবাই জানো হিট ক্যাপাসিটি কাকে বলে, তাহলে হিট ক্যাপাসিটি কি? আচ্ছা, প্রথমত হিট ক্যাপাসিটি যেভাবে ডিফাইন হয়েছিল, যে অ্যামাউন্ট অফ এনার্জি অর হিট রিকোয়ার্ড to raise the temperature of a given amount of substance by unity, মানে কোন একটা গিভেন অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ানোর জন্য যে পরিমাণ হিট দিতে হয়, যে পরিমাণ হিট অ্যাজ এ ফর্ম অফ এনার্জি, হ্যাঁ, এটা দিতে হয়, সেটাকেই বলে হিট ক্যাপাসিটি, ঠিক আছে? এবং যে কারণে এর ইউনিট ছিল হচ্ছে জুল পার কেলভিন, এবং অবশ্যই এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি। কেন? কারণ এটা পরে দেখা গেছিল যে যদি 1 গ্রাম জলের 1 গ্রাম জলের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে গেলে যদি ওকে যে টেম্পারেচার দিতে হচ্ছিল, 10 গ্রাম জলের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে গেলে ওকে তার 10 গুণ টেম্পারেচার দিতে হয়, মানে বেসিক্যালি এটা একদম পুরো অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে যায়। তো সেই জন্য হিট ক্যাপাসিটি হচ্ছে একটা এক্সটেন্সিভ প্রপার্টি, ঠিক আছে? এইটা এইবার যদি তোমার এবার এবার তাহলে হিট ক্যাপাসিটি তো হলো, এবার তাহলে কত, মানে কতটা অ্যামাউন্টের গ্যাস বা কতটা অ্যামাউন্টের সাবস্টেন্সের টেম্পারেচার আমি 1 ডিগ্রি বাড়াবো, তার জন্য আমার কতটা টেম্পারেচার, কতটা হিট লাগবে, সেইটা জানাটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেল। মানে মানে একটা গিভেন অ্যামাউন্ট আছে, মানে র্যান্ডম যা খুশি অ্যামাউন্টের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ানোর জন্য যা খুশি একটা হিট লাগছে, এরকম ভাবে তো হতে পারে না, না কোনো কিছুর মেজার পাওয়া যাচ্ছে না। তো তখন এই গিভেন অ্যামাউন্টটাকে যদি ফিক্সড করে দিই, গিভেন অ্যামাউন্টটাকে যদি আমি 1 মোল বলে দিই বা 1 গ্রাম বলে দিই বা 1 কেজি বলে দিই, তাহলেই ওটা হয়ে যায় স্পেসিফিক হিট। হ্যাঁ, মানে 1 মোল বলে দিলে মোলার স্পেসিফিক হিট বা মোলার হিট ক্যাপাসিটি হয়ে যায়। আর যদি 1 গ্রাম বা 1 কেজি বলে দিই, হ্যাঁ, তাহলেই সেটা হয়ে যায় আমার স্পেসিফিক হিট, ঠিক আছে? তাহলে স্পেসিফিক হিট কি? যে দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি অর সিম্পলি দ্য স্পেসিফিক হিট অফ এ সাবস্টেন্স ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট অর এনার্জি রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার অফ ইউনিট মাস, সেটা 1 কেজি হতে পারে, 1 গ্রাম হতে পারে, অফ এ সাবস্টেন্স বাই ইউনিটি, 1 কেলভিন, 1 ডিগ্রি, ঠিক আছে? এইটা তাহলে এর ইউনিট কি হবে? আগেরটার ইউনিট যদি গিভেন অ্যামাউন্ট ছিল, অ্যামাউন্টটা সম্পর্কে কিছু বলা ছিল না, কিন্তু টেম্পারেচারটা বলা ছিল আর কতটা হিট দিতে হবে, মানে 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য কতটা হিট দিতে হবে, সেই জন্য ওর ইউনিটটা ছিল জুল পার কেলভিন। তাহলে এখন 1 কেজি সাবস্টেন্সের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ানোর জন্য কতটা হিট দিতে হবে, তাহলে এখন এর ইউনিট হয়ে গেল জুল পার কেলভিন পার কেজি, মানে 1 কেজির জন্য, 1 কেজির 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য কত হিট দিতে হবে, সেই জন্য জুল পার কেলভিন পার কেজি। এখন এটা হয়ে গেল, এবং এইটা অবশ্যই একটা ইন্টেন্সিভ প্রপার্টি হয়ে গেল, কারণ এখানে আমি 1 কেজিটাকে ফিক্সড করে দিয়েছি। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে ওই মানে 10 কেজি, মানে আমি বাড়ালে তার বেড়ে যাবে ওরকম ব্যাপার নেই, এখন যেহেতু আমি 1 কেজিটাকে ফিক্সড করে দিলাম, তাহলে এটা একটা ইন্টেন্সিভ প্রপার্টি হয়ে গেল, ঠিক আছে? আর অ্যামাউন্টের উপর ডিপেন্ড করছে না এটা, ঠিক আছে, কারণ অ্যামাউন্টটাকে আমি ফিক্সড করে দিয়েছি। আচ্ছা, এবার মোলার হিট ক্যাপাসিটি তাহলে কি হবে? এইটাই যদি কেজি না বলে যদি মোলে বলি, যে মোলার হিট ক্যাপাসিটি অফ এ সাবস্টেন্স ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট or energy required to raise the temperature of 1 mole of a substance by unity, to raise the temperature of 1 mole of a substance, 1 mole of a substance by unity, তাহলে এটা হয়ে যাবে জুল পার কেলভিন পার মোল হয়ে যাবে,
তাহলে এটাও যেহেতু ওই মোলার কোয়ান্টিটি হয়ে গেল, এটা ইন্টেন্সিভ প্রপার্টি। ঠিক আছে? তাহলে এগুলো তোমরা যদি নিশ্চয়ই জানতে, জাস্ট আর একবার বলে নেওয়া। তাহলে এইটা হচ্ছে হিট ক্যাপাসিটি বা স্পেসিফিক হিট বা মোলার হিট ক্যাপাসিটির ডেফিনেশন হচ্ছে এইরকম। ঠিক আছে? আচ্ছা, এইবারে হিট ক্যাপাসিটি দেখা গেল যে এই হিট ক্যাপাসিটি মানে মানে যে মানে কোনো একটা ১ মোল বা ১ গ্রাম বা ১ কেজি সাবস্টেন্সের টেম্পারেচার ১ ডিগ্রি বাড়ানোর জন্য আমাকে যে হিট দিতে হবে ভালো কথা। কিন্তু আমার তো শুধু হিট তো নেই, আমার তো আরো অনেক রকম প্রপার্টি আছে যেগুলো সেই মুহূর্তে বাড়বে কমবে কাজ অনেক কিছু হবে, কারণ থার্মোডাইনামিক্সটা তো অতটা ইজি না, আরো তো অনেক কিছু আছে এর মধ্যে। প্রেশার আছে, ভলিউম আছে, টেম্পারেচার তো বাড়াচ্ছি, হিট তো দিচ্ছি, এনার্জির ব্যাপার আছে, অনেক রকম ব্যাপার আছে। তো তখন যেটা দেখা গেল যে ঠিক আছে, জিনিসটাকে আর একটুখানি সিম্পলিফাই করা যাক, কারণ এত রকম প্রপার্টিকে তো একসাথে হ্যান্ডেল করা যাবে না। তো সেই জন্য হিট ক্যাপাসিটিকে আবার দুভাবে ভাগ করা হলো। কি করা হলো, যে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, যেটা আমাদের হাতে আছে, মানে প্রেশারটাকে কন্ট্রোল করা আমাদের হাতে আছে। হ্যাঁ, আর একটা হলে হিট ক্যাপাসিটি বা উল্টো দিকেও বলতে পারি। আর হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, মানে ভলিউমটাকেও আমরা কনস্ট্যান্ট করে দিতে পারি। কন্টেনারের ভলিউম, যদি যে কন্টেনারের মধ্যে রিয়াকশনটা হচ্ছে সেটাকে তার ভলিউমটা তো কনস্ট্যান্ট, তাহলে সেটা বাড়বেও না কমবেও না, সেটাও করতে পারি। তাহলে সেরকম ভাবে দুটো করা হলো, যে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, যেটা কি, যেটা হচ্ছে অ্যামাউন্ট অফ হিট অর এনার্জি রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার অফ এ গিভেন অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। মানে এখানে আবার হিট ক্যাপাসিটিতে চলে এসছে, স্পেসিফিক হিট বা মোলার হিট ক্যাপাসিটি না, হিট ক্যাপাসিটিতে চলে এসছে। সেজন্য গিভেন অ্যামাউন্ট অফ সাবস্টেন্স হয়ে গেল বাই 1 ডিগ্রি when pressure is kept constant, সেটা হচ্ছে হিট ক্যাপাসিটি। যে amount of heat or energy required to raise the temperature of a given amount of substance by 1 degree when pressure is constant, সেটা হচ্ছে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। এবং এটাকেই যদি আমরা এরকম ভাবে বলি যে ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যামাউন্ট অফ হিট অর এনার্জি রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার অফ অফ 1 মোল অফ এ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি ওয়েন প্রেশার ইজ কনস্ট্যান্ট, তাহলে সেটাকে বলা হবে হিট ক্যাপাসিটি, মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে এবার তাহলে তাহলে এই যে হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট প্রেশারকে তাহলে আমরা ডিফাইন করব কি করে, কি করে ডিফাইন করব? আচ্ছা, বেসিক্যালি এটা ডিফাইন হয় এইভাবে, যে ধরো কোনো একটা গিভেন অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের টেম্পারেচার আমি কিছু পরিমাণ বাড়াচ্ছি, সেই টেম্পারেচারটা ধরো ডেল্টা টি পরিমাণ আমি ধরো বাড়াচ্ছি, মানে আমি ডেল্টা টিটা 1 ডিগ্রি সবসময় হবে আমি বলে দিলাম না, আমি বলছি যে ডেল্টা টি পরিমাণ বাড়াচ্ছি, তার জন্য যে টোটাল হিট দিচ্ছি, তাহলে সেই টোটাল হিটকে টোটাল টেম্পারেচারে চেঞ্জ দিয়ে যদি ভাগ করি, তাহলে সেইটাকে বলা হয়, সেইটা আমাকে দেয় হিট ক্যাপাসিটি। যখন আমি প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখেছি, তাহলে সে আমাকে দেবে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। মানে কোনো একটা সাবস্টেন্সের টেম্পারেচার, মানে আমি মানে কি মানে টেম্পারেচার চেঞ্জের জন্য ডেল্টা টি পরিমাণ চেঞ্জের জন্য যদি টোটাল হিট আমি কিউ পরিমাণ হিট দিই, ঠিক আছে, তাহলে টোটাল হিটকে টোটাল টেম্পারেচার চেঞ্জ দিয়ে ভাগ করলে আমার আসবে যে বেসিক্যালি 1 ডিগ্রি বাড়ানোর জন্য আমি কতটা হিট লাগবে, তাই তো? মানে আমার মানে কিউ পরিমাণ আর কি, আমার মানে এরকম যদি আসে যে মানে ডেল্টা টি পরিমাণ বাড়ানোর জন্য আমার কিউ পরিমাণ হিট লাগে, তাহলে 1 ডিগ্রি বাড়ানোর জন্য কিউ বাই ডেল্টা টি পরিমাণ হিট লাগবে, সেটাই তো আমার হিট ক্যাপাসিটি, তাই তো? তাহলে আমি সেই জন্য হিট ক্যাপাসিটিকে সেরকম ভাবে ডিফাইন করতে পারি। এইবার হিট ক্যাপাসিটি এর কনস্ট্যান্ট প্রেশার হলে প্রেশারটা কনস্ট্যান্ট রেখে দিলাম। এইবার এই চেঞ্জ ইন টেম্পারেচার যেটা, সেটা খুব বেশি হলে কিন্তু আবার এটা কাজ করবে না, সেটা কম হতে হবে অবশ্যই। সেই জন্য লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো কিউ বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এইটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ডেফিনেশন অফ হিট ক্যাপাসিটি। ঠিক আছে? বুঝতে পেরেছো? ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এইবার ফর ইনফাইনাইটসিমাল চেঞ্জ, যদি এটা তো ফাইনাইট চেঞ্জের জন্য হলো, ফর ইনফাইনাইটসিমাল চেঞ্জের জন্য আমরা কি করি, আমরা এইগুলোকে সবই ডিফারেন্সিয়াল করে দিই। এবার ডি কিউ তো এক্সাক্ট ডিফারেন্সিয়াল নয়, সেই জন্য ওটা ডেল্টা কিউ, ডেলের মাথাটা কেটে দিতে হবে।
ঠিক আছে? মানে এইখানে বেসিক্যালি এইটা মানে ওই পিপিটিতে করা যায়নি। এই ব্যাপারটা হচ্ছে মানে এইটাকে লিখতে চেয়েছি এইভাবে। ডেল্টা কিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। এইটা। ঠিক আছে? ইনফাইনাইসিমাল চেঞ্জের জন্য। এইবার হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার যেটা সেটা হচ্ছে এনথালপির সাথে সমান হয়। এনথালপি অফ দ্য রিয়াকশন বা এনথালপি অফ দ্য প্রসেসের জন্য সমান হয় হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। এটা আমরা থার্মোকেমিস্ট্রিতে প্রমাণ করব। ঠিক আছে? এখন মেনে নাও যে হিট চেঞ্জ ইন হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার সেটা হচ্ছে চেঞ্জ ইন এনথালপির সাথে সমান হয়। হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার সেটা হচ্ছে চেঞ্জ ইন এনথালপির সাথে সমান হয়। সেই জন্য ডেল কাট কিউটাকে আবার লিখতে পারি, যেহেতু কনস্ট্যান্ট প্রেশার আছে সেই জন্য এটাকে আবার লিখতে পারি ডেল্টা এইচ। তাহলে এটা হয়ে গেল ডেল্টা এইচ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। ঠিক আছে? সিপি। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আর কি সিপি ডেফিনেশন। ঠিক আছে? এইটা হয়ে গেল। আচ্ছা, এইটা। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে এবার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম পরেরটা। তাহলে কি হবে সেটা ওই একই। The heat capacity at constant volume can be defined as the amount of heat or energy required to raise the temperature of a given substance by unit when volume is kept constant. এবং এটাকে যদি 1 মোল সাবস্টেন্স করে দিই তাহলে ওটা মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম হয়ে যাবে। এটা একটা ব্যাপার। তাহলে এটাকে ওই একই রকম ভাবে কি করে ডিফাইন করা যায়? তাহলে টোটাল হিট চেঞ্জ বাই আর কি টোটাল, হ্যাঁ এটা হচ্ছে টোটাল হিট চেঞ্জ মানে টোটাল হিট রিকোয়ার্ড টু চেঞ্জ দ্য টেম্পারেচার, ধরো ডেল্টা টি। তাহলে কিউ বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট ভি যখন এই চেঞ্জ ইন টেম্পারেচারটা খুব বেশি না, ডেল্টা টি টেন্স টু জিরো, সেটা ফর এ ফাইনাইট চেঞ্জের জন্য সেটা হবে সিভি। এটাকে যদি ফর ইনফাইনাইটসিমাল চেঞ্জ করি তাহলে এটা ডেল কাট কিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি হয়ে যাবে। আর আবার অন্যদিকে হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম সেইটা হচ্ছে এই ডেল্টা ইউর সাথে সমান হয়। হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম এইটা হচ্ছে ডেল চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ও ফর এ প্রসেসের জন্য প্রসেসের সাথে সমান হয়। তাহলে এটা হয়ে যাবে ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। সেই জন্যই ডেল কাট কিউটা হয়ে যাবে ডেল্টা ইউ। ডেল্টা ইউ এটা ইনফাইনাইটসিমাল চেঞ্জের জন্য ইন্টারনাল এনার্জি চেঞ্জ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। ঠিক আছে? এটা হলো সিভি। তাহলে এই দুটো ডেফিনেশন অফ সিপি আর সিভি হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কি যে সিপিটা হচ্ছে ডেল এইচ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, আর সিভিটা হচ্ছে ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। এই দুটো ডেফিনেশন ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো ডেফিনেশন। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এটা কিছুক্ষণ পরেই আবার দেখবো যে এই সিপি সিভির মধ্যে একটা রিলেশন বার করা যায়, যেটা হয় হচ্ছে আলফা স্কোয়ার টি ইন্টু ভি বাই বিটা। এটা পরে কিছুক্ষণ পরে দেখবো আমরা, এটা হয়। আচ্ছা, এবার দেখো, এবার এইখানে কি, এখানে আলফাটা তো স্কোয়ারে আছে। প্রথমত আলফা সবসময় পজিটিভ হয়, দ্বিতীয়ত আলফা এখানে স্কোয়ারে আছে, পজিটিভ হোক নেগেটিভ হোক যাই হোক না কেন এটা স্কোয়ার আছে, তার মানে এটা সবসময় পজিটিভ দেবে। টেম্পারেচার পজিটিভ হবে, ভলিউম পজিটিভ হবে। ঠিক আছে? তাহলে আর বিটা হচ্ছে সবসময়ই পজিটিভ হয়। বিটা ডেফিনেশন থেকে আমরা পরিষ্কার দেখো, এখানে দেখো বিটাটা কি, বিটাটা হচ্ছে -1/v ইন্টু বিটাটা কি, বিটাটা হচ্ছে ওই আইসোথার্মাল ওই কম্প্রেসিবিলিটি আর কি। ঠিক আছে? আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি মানে আইসোথার্মাল মানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, আর -1/v ইন্টু ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, এটা হচ্ছে বিটার ডেফিনেশন। আচ্ছা, এবার ডেল পি মানে কি, মানে ভি প্রপোর্শনাল টু 1/p, ভলিউম বাড়লে প্রেশার কমে, তার মানে ডেল পি এটা সবসময় নেগেটিভ। এবার এখানে একটা অলরেডি মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে বিটা ইজ অলওয়েজ পজিটিভ, বিটা পজিটিভ অলওয়েজ। ঠিক আছে? এটা সবসময় পজিটিভ বিটাটা, তাহলে বিটা হচ্ছে সবসময় পজিটিভ। তাহলে সিপি মাইনাস সিবি ইজ অলওয়েজ গ্রেটার দেন, মানে গ্রেটার দেন জিরো দেখে মনে হচ্ছে, তার মানে সিপি গ্রেটার দেন ইকুয়াল টু সিবি। তাই তো? মানে সিপি মাইনাস সিবি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, তার মানে সিপি গ্রেটার দেন ইকুয়াল টু সিবি। এবার জিরো কখন হবে এগুলো সব বলবো, মানে গ্রেটার দেন সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে, বাট জিরো কখন হবে বলছি। তার মানে এখান থেকে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যেন সিপি সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু সিবি হবে। তো সেটা দেখা যায় অ্যাকচুয়ালি কি হয়, কি হয়। আচ্ছা,
আচ্ছা, সেটা এখানে বলেনি। ঠিক আছে, এটা আমরা আস্তে আস্তে বলবো। এটা আপাতত এইটুকু মনে রাখো, এরকম একটা রিলেশন প্রমাণ করব, করে সেটাকে ধরে ধরে আমরা সব বলবো। ঠিক আছে, আপাতত এটা মনে রাখো। আচ্ছা, তাহলে এবার আমরা যেটা করব, তাহলে ঠিক আছে, সিপি আর সিভি তো দেখলাম, তাহলে সিপি আর সিভির মধ্যে রিলেশন বার করব। ঠিক আছে, সেইটাকে বলে জেনারেলাইজড হিট ক্যাপাসিটি রিলেশন। আচ্ছা, এটা কি করে করে? আচ্ছা, বলছি ফ্রম ডেফিনেশন অফ এনথ্যালপি থেকে শুরু করেছে। ফ্রম দ্য ডেফিনেশন অফ এনথ্যালপি এইচ ইকুয়ালস টু ইউ প্লাস পিভি, তাহলে ডিএইচ ইকুয়ালস টু ডিইউ প্লাস পিডিভি প্লাস ভিডিপি, এটা হবে। আচ্ছা, এবার এইচ ইজ এ স্টেট ফাংশন হুইচ ইজ দ্য ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তাহলে এবং ডিএইচ ইজ অ্যান এক্সাক্ট ডিফারেন্সিয়াল। হ্যাঁ, তাহলে আমি ডিএইচ কে কি করে লিখতে পারি? আমরা জানি এইভাবে লিখতে পারি, ডেল এইচ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ডিটি প্লাস ডেল এইচ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ডিপি। ওই জুল থমসন এক্সপেরিমেন্টের পরে এগুলো করেছিলাম, দেখিয়েছিলাম, এটা লিখতে পারি। আচ্ছা, আবার অন্যদিকে ইউ ইজ অলসো এ স্টেট ফাংশন হুইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম, অ্যান্ড ইউ সেটাও হচ্ছে একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ডিইউ। তাহলে ডিইউ কে আমরা এরকম ভাবে লিখতে পারি, ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিটি প্লাস ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ডিভি। তাহলে এই যে, তাহলে এইটাকে যদি আমরা বলি ১ নম্বর ইকুয়েশন, এইটা যদি হয় ২ নম্বর ইকুয়েশন, আর এইটা যদি হয় ৩ নম্বর ইকুয়েশন, তাহলে এই তিনটে ইকুয়েশন ১ নম্বর ইকুয়েশনে ২ আর ৩ কে পুট করব, করলে কি হবে? ডিএইচ এর জায়গায় এইটা লিখেছি, ডিইউর জায়গায় এইটা লিখেছি, প্লাস পিডিভি প্লাস ভিডিপি। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এরপর কি? আচ্ছা, এরপর দেখো কি করেছে, এরপর এই ডিটির পার্টটাকে, এই দেখো এই যে এই পার্টটা আর এইটা ডিটিটাকে একদিকে নিয়ে চলে এসেছি, আর এই বাকি পার্টটাকে অন্যদিকে রেখে দিয়েছি। বাকি পার্টটাকে অন্যদিকে নিয়ে আসলে কি হবে? ডিপি কমন চলে যাবে এই দুটোর থেকে, আর ডিভি কমন চলে যাবে আর কি এই দুটোর থেকে। ঠিক আছে, তাহলে সেই জিনিসটা এখানে করেছি। দেখো, বাঁ দিকে নিয়ে চলে এসে ডিটি কমন নিয়ে নিয়েছি, এই যে বাঁ দিকে নিয়ে ডিটি ওয়ালা পার্টগুলোকে বাঁ দিকে নিয়ে চলে এসে ডিটি কমন নিয়েছি, ডান দিকে আর এক বাকি পার্টটা ডান দিকে নিয়ে এসে ডিভি কমন নিয়েছি, ডিপি কমন নিয়েছি। নিলে দেখা যাচ্ছে যে ডেল এইচ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এইটা তো সিপির ডেফিনেশন, আর ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি হচ্ছে সিভি। তাহলে সিপি মাইনাস সিভি ইন্টু ডিটি, ডিটিটা কমন ছিল, ইকুয়ালস টু, আচ্ছা এইটা মানে আবার কি, ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি প্লাস পি, এইটা ইন্টু ডিভি প্লাস এইটা ভি মাইনাস ডেল এইচ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইন্টু এইটা, এটা আছে। ঠিক আছে, এই অবধি হলো। আচ্ছা, এবার কি করছে, দুদিকে ডিটি দিয়ে ভাগ করে দিচ্ছি, কিপিং প্রেশার অ্যাজ কনস্ট্যান্ট, ডিটি দিয়ে ভাগ করছি, কিপিং প্রেশার অ্যাজ কনস্ট্যান্ট। তাহলে ডিটি দিয়ে ভাগ করলে বাঁ দিকটা এইদিকে ডিটি বাই ডিটি 1 হয়ে যাবে, তাহলে সিপি মাইনাস সিবি হলো, ইকুয়ালস টু এদিকটা কি হবে, ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি প্লাস পি ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হবে, এইটা হবে। আর পরের পার্টটা কি হবে, প্রেশার তো কনস্ট্যান্ট রেখেছি, তার মানে ডিপিটা 0, তাহলে পরের পার্টটা আর কিছু থাকবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? সবাই বুঝতে পেরেছো? মানে বলছি, দেখো এই জায়গাটা কি, এই অবধি বুঝেছো তো? এই অবধি বুঝেছো? আচ্ছা, এইবার এই ইকুয়েশনটাতে কি করছি, দুদিকে ডিটি দিয়ে ভাগ করছি, প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে। এগুলো তো পার্শিয়াল ডেরিভেটিভ, তাই তো? আমি তো যে কোনো যা খুশি করতে পারি অন্যগুলোকে কনস্ট্যান্ট রেখে। তাহলে আমি ডিটি দিয়ে ভাগ করছি যখন আমি প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখেছি, এইভাবে করছি। তাহলে ডিটি দিয়ে যদি বাঁ দিকে ভাগ করি, ডিটি বাই ডিটি 1 হয়ে গেল, ডান দিকে কি থাকছে, এই পার্টটা তো যেমন আছে থাকলো, আর এই দিকে যেটা ভ্যারিয়েবল আছে, যেটা ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হয়ে গেল। আর পরের পার্টটায় আবার একই জিনিস করতে হতো, কিন্তু প্রেশারটা কনস্ট্যান্ট মানে তো ডিপিটা অলরেডি 0, প্রেশার কনস্ট্যান্ট মানে তো ডিপি 0, তার মানে এই পার্টটা তো অলরেডি 0 হয়ে গেছে, তার মানে এই পার্টটা ওই সব আর কিছু করার কোনো মানে নেই। ঠিক আছে, তাহলে শুধু এইটুকু এইটুকু অবধি রয়ে গেল। ঠিক আছে, বুঝেছো এবার? এইটা হলো। আচ্ছা, এইবারে ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, এইটা মানে কি? এইটা মানে ফ্রম থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট, আমরা জানি, আগের দিন বলেছি।
সেটা মানে কি? সেটা মানে হচ্ছে টি ইন্টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি মাইনাস পি। এটা হচ্ছে ফ্রম থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট থেকে এটা আমরা লিখতে পারি। আগের দিন বলেছি যে দেয়ার আর টু থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট, যেটা আমরা বেশ কিছু ক্লাস পরে গিয়ে প্রমাণ করব, কিন্তু এখন আমাদের প্রথম থেকে এটা মনে রাখতে হবে। ঠিক আছে? তো সেখানে দেখেছিলাম যে ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি মানে এরকম একটা ইকুয়েশন আছে যেটাকে থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট বলে, সরি। ঠিক আছে, এটা বলে। তাহলে এবার সেই ডেল ইউ ডেল ভি এট কনস্ট্যান্ট টি এর জায়গায় এটা বসিয়ে দিচ্ছি। তাহলে টি ইন্টু ডেল পি ডেল টি এট কনস্ট্যান্ট ভি মাইনাস পি প্লাস পি। তাহলে পি আর পি মাইনাস পি প্লাস পি কেটে যাবে, ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে থেকে যাবে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু টি ইন্টু ডেল পি ডেল টি এট কনস্ট্যান্ট ভি ইন্টু এই যে ডেল ভি ডেল টি কনস্ট্যান্ট। এইটা হচ্ছে জেনারেলাইজড হিট ক্যাপাসিটি রিলেশন বিটুইন সিভি অ্যান্ড সিপি অ্যান্ড সিভি। এই রিলেশনটা তোমাদেরকে একদম সবসময় মনে রাখতে হবে যে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু টি ইন্টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। ঠিক আছে, বুঝেছো? বুঝেছো সবাই? ঠিক আছে এইটা। আচ্ছা, এবার দেখো, এবার তোমাদের এবার তোমাদের মনে হতেই পারে যে এখানে প্রেসার কেন আমি কনস্ট্যান্ট রাখলাম? আমি তো ভলিউমটাকেও কনস্ট্যান্ট রাখতে পারতাম, কারণ এটা তো পার্শিয়াল ডেরিভেটিভ, আমি যা খুশি করতে পারি। আমি ডিটি দিয়ে ভাগ করছি, করে প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখতে পারি, আবার ভলিউমটাকেও কনস্ট্যান্ট রাখতে পারতাম। তো তুমি ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখে দেখো, তখন কি হবে? তখন এই সামনের প্রথম পার্টটা থাকবে না, কারণ ভলিউম কনস্ট্যান্ট। পরের পার্টটায় থাকবে ডেল পি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, এরকম, এই সরি, ডেল পি ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। ঠিক আছে, এইটা থাকবে, হ্যাঁ, পরের পার্টটা থেকে এইটা থাকবে, তাই তো? প্রথম পার্টটা থাকবে না, কারণ ভলিউম তো কনস্ট্যান্ট। এইটা একই সেম সেম জিনিস হবে। তখন অন্য যার একটা থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট আছে সেইটা কাজে লাগবে। এই যে ডেল এইচ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি এর জন্য যে থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট হয় সেইটা কাজে লাগবে, করেই সেম রিলেশন আসবে। সেইটাই এই পরের পাতায় করা। যদি প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে ভলিউম কনস্ট্যান্ট দিয়ে যদি করি তাহলে এরকম হবে, সেম জিনিস আসবে। ঠিক আছে, মোট কথা সিপি মাইনাস সিবি, এইটা হচ্ছে জেনারেলাইজড হিট ক্যাপাসিটি রিলেশন বিটুইন সিপি অ্যান্ড সিভি। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে এইটা। আচ্ছা, আর প্রথমে যে রিলেশনটা লিখেছিলাম তাহলে সেইটা প্রমাণ করা যাক। সেইটা কি করে? এটাও খুব ইম্পর্টেন্ট, এটা ভীষণ দেয় পরীক্ষায় এই রিলেশনটা প্রুফ করতে। কিভাবে আসবে সেটা বলছে, নাও উই নো ভি ইজ এ স্টেট ফাংশন অ্যান্ড ইট ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। হেন্স যে কোনো স্টেট ফাংশনের জন্য আমরা সাইক্লিক রুল অ্যাপ্লাই করতে পারি। তাহলে ফ্রম সাইক্লিক রুল উই ক্যান রাইট ডেল ভি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, কারণ এটা তো ওই টেম্পারেচার অ্যান্ড প্রেশারের ফাংশন। তাহলে ডেল ভি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইন্টু ডেল পি ডেল ডি অ্যাট কনস্ট্যান্ট ভি ইন্টু ডেল ডি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট পি ইকুয়ালস টু -1। এটা হচ্ছে সাইক্লিক রুলের নিয়ম অনুযায়ী এইভাবে লিখতে পারি, আমরা জানি, ইকুয়ালস টু -1। এবার এখান থেকে ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, ঠিক আছে, এইটা যেটা, এইটা ইকুয়ালস টু কি হবে? -1 বাই এইগুলো ডেল ভি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি আর ডেল টি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট পি, এইটা। আচ্ছা, এবার এইটাকে এরকম ভাবে লিখেছে, মাইনাস আছে, এই ডেল টি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট পিটাকে উপরে তুলে দিয়েছে। উপরে তুলে দিলে এটা কি হয়ে যাবে? ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হয়ে যাবে। আর নিচে ডেল ভি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি যেমন ছিল তেমন রেখে দিয়েছে। ঠিক আছে, দেখো এই নিচের এইটাকে যদি উপরে তুলে দিই তাহলে উল্টে যাবে, এই যে উল্টে গেছে। আচ্ছা, এবার কি করেছে? এবার উপরে নিচে 1/v দিয়ে উপরে নিচে গুণ করে দিয়েছে। ওপরে একটা 1/v দিয়ে গুণ করেছে, নিচে একটা 1/v দিয়ে গুণ করেছে। আর তার সাথে কি করেছে? এই মাইনাসটাকে নিচে নিয়ে চলে এসেছে। কি ব্যাপার? ঠিক আছে। আচ্ছা, এবার ওপরে যে 1/v ডেল ভি ডেল টি এট কনস্ট্যান্ট পি, এটা কি? এইটা হচ্ছে ডেফিনেশন অফ আলফা, এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট। এটাই ডেফিনেশন অফ আলফা।
আর মাইনাস ওয়ান বাই ভি ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি অ্যাট ডেল ভি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট, এটা কি? এটা আইসোথার্মাল কম্প্রেশন বা আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি, এটাই বিটা। তাহলে এটা হয়ে গেল আলফা বাই বিটা। আচ্ছা, এবার আমরা কি জানি? সিপি মাইনাস সিভি হয় হচ্ছে টি ইন্টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা হয়। তাহলে এবার ডেল পি ডেল টি আর কনস্ট্যান্ট ভি মানে হচ্ছে কি বেরিয়েছে? ডেল পি ডেল টি আর কনস্ট্যান্ট ভি মানে বেরিয়েছে আলফা বাই বিটা। দেখো এইটাও অনেক, এই অবধিও অনেক সময় প্রমাণ করতে দেয় কিন্তু পরীক্ষায়, যে শুধু প্রমাণ করতে দেয় এইটা ইকুয়ালস টু আলফা বাই বিটা প্রুফ করো, এই অবধিও দেয়। আচ্ছা, এবারে ডেল পি ডেল টি আর কনস্ট্যান্ট ভি মানে বেরিয়েছে আলফা বাই বিটা, তাহলে এই যে আলফা বাই বিটা লিখেছি। আর ডেল ভি ডেল টি আর কনস্ট্যান্ট পি কি? এটাকে আবার একটু রিঅ্যারেঞ্জ করে নিয়েছে এইভাবে, যে যে মানে মানে এরকম, যদি আলফা ইকুয়ালস টু যদি ওয়ান বাই ভি ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হয়, তাহলে অর এখান থেকে ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি সেটা মানে হচ্ছে আলফা ইন্টু ভি, এটা হয়। তো সেটাই এখানে বসিয়েছে, ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি মানে হচ্ছে আলফা ইন্টু ভি। তাহলে এটা কি হয়ে গেল? আলফা স্কোয়ার টি ইন্টু ভি বাই বিটা। তাহলে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আলফা স্কোয়ার টিভি বাই বিটা, এটাও একটা রিলেশন, এটাও জেনারেলাইজড হিট ক্যাপাসিটি রিলেশন। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, এটা হলো। আচ্ছা এই, হ্যাঁ হ্যাঁ বলো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বলছিলাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই অবধি বোঝা গেল। আচ্ছা, এরপর তাহলে এবার দেখা যাক এই রিলেশনটাকে ভালো ভালো করে বোঝা যাক। তাহলে সিপিসিবির যে ব্যাপারটা বলছিলাম, বড় হবে না ছোট হবে না ইকুয়াল হবে, কি ব্যাপার সেইটাকে দেখা যাক। তাহলে কি হচ্ছে? আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, তাহলে আলফা, আচ্ছা আলফাটা কি হলো? আলফা হচ্ছে ওয়ান বাই ভি ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা ছিল। তাহলে ভলিউম ইজ অলওয়েজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, তাহলে আলফা ইজ অলওয়েজ পজিটিভ, আলফা ইজ অলওয়েজ পজিটিভ, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্লাস এটা আলফা স্কোয়ার আছে, তাহলে এটা তো অলওয়েজ পজিটিভই হবে এমনিও। তাহলে গেল। আচ্ছা, টেম্পারেচার তো পজিটিভ, ভলিউম পজিটিভ, ঠিক আছে। বিটা, বিটা কি বলেছিলাম? বিটা হচ্ছে মাইনাস ওয়ান বাই ভি ইন্টু ডেল ভি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, এটা ছিল বিটা। তাহলে ডেল ভি ডেল পিটা ইজ অলওয়েজ নেগেটিভ,
আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে বিটাও হচ্ছে অলওয়েজ পজিটিভ। তার মানে বিটাটাও অলওয়েজ পজিটিভ, তার মানে সিপি গ্রেটার দ্যান সিভি। এইটা কিন্তু সবসময় হয়ে গেল, সবসময় আর কি মানে মনে হচ্ছে যে ঠিক আছে আমার সিপি অলওয়েজ গ্রেটার দ্যান সিভি হবে, তাই তো? তাহলে এখানে লিখেছে গ্রেটার দ্যান ইকুয়াল টু, তাহলে হোয়াট অ্যাবাউট দিস ইকুয়াল টু? ইকুয়াল টুটা কখন হচ্ছে? মানে আলফা তো কোনো মানে এই নেই, আলফাতে তো কোনো ব্যাপার মানে ভলিউম প্রপোর্শনাল টু টেম্পারেচার, ভলিউম বাড়লে টেম্পারেচার বাড়বে প্রথমত, সেইখানে কিছু ব্যাপারই নেই, ঠিক আছে? এটা সবসময় গ্রেটার দ্যান এ। আচ্ছা, তার মানে এবার দেখা যাক তাহলে এই ইকুয়াল টুটা কখন হচ্ছে, মানে ইকুয়াল টু জিরোটা কখন হচ্ছে। তার মানে এইখানে আলফা বিটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে, এরা কোনো একটা সময় জিরো হচ্ছে সেই জন্য ওটা জিরো হচ্ছে, সেইটা দেখা যাক। বলছে যে যে ফর কনডেন্সড ফেজ অর প্রথমত কখন হচ্ছে, এক নম্বর হচ্ছে ফর কনডেন্সড ফেজ অর মানে মানে সলিড অর লিকুইড, এর ক্ষেত্রে দেখা যায় যে থার্মাল এক্সপ্যানশন কোফিশিয়েন্ট হ্যাজ এ ভেরি স্মল ভ্যালু, খুব কম, সেই জন্য তখন দেখা যায় যে মানে খুবই লো টেম্পারেচারে ওই মানে এইগুলোর ক্ষেত্রে যদি ওই আলফার ভ্যালুটা খুবই কম মানে টেন্স টু জিরো হয়, তাহলে তখন মোটামুটি সিপি ইকুয়ালস টু সিভি হয়, এইটা। এবং সেই ক্ষেত্রে দেখবে হিটের মানে সলিডের ক্ষেত্রে আমরা হিট ক্যাপাসিটি অফ সলিড বলি, আমরা হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট ভলিউম বা কনস্ট্যান্ট প্রেশার বলি না। হিট ক্যাপাসিটির ক্ষেত্রে সলিডের ক্ষেত্রে একটাই হিট ক্যাপাসিটি হয়, সেটাকে অনেক সময় ল্যাটিস হিট ক্যাপাসিটি বলা হয় বা হিট ক্যাপাসিটি অফ সলিড এরকম ভাবে বলা হয়। তার কারণ হচ্ছে সিপি মাইনাস সিভিটা টেন্স টু জিরো হয়, তার কারণ কি এইগুলোর ক্ষেত্রে আলফাটা হচ্ছে যে মানে ওটার ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে ভলিউমের যে এক্সপ্যানশন সেটা ভীষণই লো হয়, খুব কম হয়। মানে হয়তো খুব বেশি টেম্পারেচার বাড়ালে মানে এটা মানে যা তা টেম্পারেচার বাড়ালে তখন হয়তো একটা হবে, কিন্তু এমনিও ওদের ইন্টারমলিকুলার ইন্টারাকশন এতটাই বেশি ওদের ক্ষেত্রে যে মানে ওরা এতটাই রিজিড আর কি, এতটাই রিজিড হয় যে ওই মানে তোমার এর ক্ষেত্রে কি বলে টেম্পারেচার বাড়ালে ভলিউমের চেঞ্জটা খুবই কম হয়, সেই জন্য আলফাটা খুব ছোট হয় এদের। এটা এটা একটা ব্যাপার, ঠিক আছে? এটা একটা ব্যাপার। আচ্ছা, আর একটা ব্যাপার কি, আর একটা ব্যাপার কি, আর একটা ব্যাপার হচ্ছে কি বলে আরেকটা ব্যাপার কি যে আচ্ছা দেখো জলের ক্ষেত্রে, জল হচ্ছে একটা অ্যাবনর্মাল টেম্পারেচার। কি হলো, কেউ আসলো আবার? আচ্ছা, মানে অ্যাবনর্মাল টেম্পারেচার বলছি, মানে জল হচ্ছে একটা অ্যাবনর্মাল লিকুইড, জল। আচ্ছা, জলের ক্ষেত্রে 0 to 4 ডিগ্রি সেন্টিগ্রেড এই সময়টা কি হয়, এই সময়টা কি হয়, এই সময়টা ভলিউম বাড়ালে এই টেম্পারেচার, এই সময়টা 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড এই সময়টার মধ্যে টেম্পারেচার বাড়ছে কিন্তু ভলিউম কমে, সেই জন্য অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড ডেন্সিটি ম্যাক্সিমাম হয়, ভলিউম মিনিমাম হয়, তাই তো? জল অ্যাবনর্মাল লিকুইডের ক্ষেত্রে তো এইটা হয়। তার মানে এই যে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট, ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি যেটা, এইটা নেগেটিভ হয় এইটুকু জায়গার মধ্যে। তার মানে এইটুকু জায়গায় আলফাটা নেগেটিভ হয়, তার মানে এইটুকু জায়গায় সিপি লেস দ্যান সিপি হবে, সিভি হবে, এই সরি 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 আলফাটা নেগেটিভ হচ্ছে, ভালো কথা, ঠিক আছে, আলফা নেগেটিভ হয়। কিন্তু আলফা নেগেটিভ হলেও আমার কি হবে, আমার হচ্ছে সিপি মাইনাস সিভি, সিপি মাইনাস সিভি সেটা হচ্ছে আলফা স্কোয়ার টিভি বাই বিটা, এইটা এইটা আমার পজিটিভই থাকবে, তার কারণ হচ্ছে আলফা স্কোয়ার আছে তো, ঠিক আছে? তাহলে এইটা দিয়ে আমার খুব একটা লাভ হলো না, ঠিক আছে তো? সবাই বুঝতে পেরেছে তো এটা? বুঝতে পেরেছো তো? ঠিক আছে, এটা হলো। আচ্ছা, কিন্তু at 4 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হয়, at 4 ডিগ্রি সেন্টিগ্রেড, at 4 ডিগ্রি সেন্টিগ্রেড ডেন্সিটিটা মিনিমাম, ভলিউমটা মানে সরি ডেন্সিটিটা ম্যাক্সিমাম, ভলিউমটা মিনিমাম। এবার আমি যদি ভলিউমের প্লট করি তাহলে এটা মিনিমা দিয়ে যাচ্ছে at 4 ডিগ্রি সেন্টিগ্রেড, ডেন্সিটির প্লট করি ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে at 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে at 4 ডিগ্রি সেন্টিগ্রেড, at 4 ডিগ্রি সেন্টিগ্রেড এটা একটা মিনিমাম পয়েন্ট বা ম্যাক্সিমাম পয়েন্ট দিয়ে যাচ্ছে, আমি যদি ভলিউমের রেসপেক্টে ভাবি তাহলে এটা মিনিমাম পয়েন্ট দিয়ে যাচ্ছে। তাহলে অ্যাট মিনিমাতে কি হবে, ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি সেটা জিরো হবে,
এটা একটা স্যাডেল পয়েন্ট। অ্যাট মিনিমাতে তো এটা জিরো হবে, স্লোপটা জিরো হবে ভি ভার্সেস টি প্লটের। তার মানে এইটা মানে কি, আলফাটা জিরো হবে অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু জিরো হবে অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে ফর অ্যাবনর্মাল লিকুইড বা পার্টিকুলারলি ফর ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেডে সিপি ইকুয়ালস টু সিভি হবে। ঠিক আছে, তাহলে কনডেন্স ফেজে হয়, আর হচ্ছে অ্যাবনর্মাল লিকুইডের ক্ষেত্রে বা জলের ক্ষেত্রে অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেডে সিপি ইকুয়ালস টু সিভি হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সিপি গ্রেটার দেন সিভি নর্মালি হয়, সিপি ইকুয়ালস টু সিভি হতে পারে সেটা দেখে গেলাম। এবার সিপি লেস দেন সিভি কি হয় আদৌ? এবার হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে সিপি কি লেস দেন সিভি হয় সেইটা, সেটা কি হবে? সেইটা নর্মালি হয় না, কিন্তু যখন তোমরা সেই অ্যান্ড্রিউস কার্ভ কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে পিভি কার্ভ করেছিলে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে, মনে করে দেখো গেসিয়াস স্টেটে, সেইখানে তোমরা কিন্তু একটা রিজিয়ান পেয়েছিলে, এই রিজিয়ানটা এই বি থেকে সি, এই রিজিয়ানটা, এই রিজিয়ানে দেখো প্রেশারও বাড়ছে, ভলিউমও বাড়ছে, প্রেশারও বাড়ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, ভলিউমও বাড়ছে এক্স অ্যাক্সিস বরাবর। দিস ইজ আ মানে এক্সপেরিমেন্টালি আনঅ্যাটেনেবল সিচুয়েশন, মানে এটা আনফিজিক্যাল একটা সিচুয়েশন, এক্সপেরিমেন্টালি আনঅ্যাটেনেবল সিচুয়েশন, এটা কখনো সম্ভব না, প্রেশার বাড়বে, প্রেশার বাড়লে ভলিউম বাড়বে, এটা কখনো সম্ভব না। কিন্তু থিওরিটিক্যালি তো আমরা এরকম একটা কার্ভ পাই ফর কার্বন ডাই অক্সাইড গ্যাস, যেখানে এরকম একটা রিজিয়ান আছে যেখানে প্রেশার বাড়লে ভলিউম বাড়ে, সেইখানে তার মানে কি হবে এর ক্ষেত্রে, যে ডেল ভি ডেল পি এট কনস্ট্যান্ট টিটা পজিটিভ হবে, তার মানে বিটাটা নেগেটিভ হবে, তার মানে সিপি মাইনাস সিভিটা ওই বিটার জন্য একটা নেগেটিভ সাইন চলে আসবে, যে কারণে সিপি লেস দেন সিভি হতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছো? মানে মানে বলছি এই যে তোমরা যে সেই ভ্যান্ডারওয়াল গ্যাসের ক্ষেত্রে এরকম একটা প্লট করেছিলে না গ্যাসিয়াস স্টেটে, পিভাস পিভি প্লট রিয়েল গ্যাসের ক্ষেত্রে, মানে পার্টিকুলারলি ভ্যান্ডারওয়াল ইকুয়েশন অফ স্টেটের ক্ষেত্রে, তার ক্ষেত্রে দেখো এরকম একটা রিজিয়ান পেয়েছিলে যে বি থেকে সি, এই রিজিয়ানটা, এই রিজিয়ানে দেখো প্রেশার বাড়ছে, ভলিউমও বাড়ছে, প্রেশার এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর বাড়ছে, ভলিউম এক্স অ্যাক্সিস বরাবর বাড়ছে, প্রেশার বাড়ছে ভলিউমও বাড়ছে। তার মানে এটার ক্ষেত্রে কি, ডেল ভি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি যেটা সেটা হচ্ছে পজিটিভ হচ্ছে, তার মানে বিটার যেটা যেটা ছিল -1/v ইন্টু ডেল ভি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি যেটা ছিল সেটা কি হচ্ছে, মানে এই সরি এইটা হচ্ছে পজিটিভ হচ্ছে, তার মানে বিটাটা যেটা এইটা ছিল এইটা প্লাস হয়ে যাওয়ার জন্য এখানে একটা মাইনাস আছে, তার মানে এটা নেগেটিভ হচ্ছে, তার মানে সিপি মাইনাস সিভি যেটা ছিল টি ইন্টু del v del t at constant p ইন্টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি যেটা ছিল এইটা যেটা, তাহলে সে সরি এইটা ইকুয়ালস টু ওই আলফা স্কোয়ার টি ইন্টু ভি বাই বিটা, এইটা ছিল সিপি মাইনাস সিবি, তাহলে সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে কারণ যেহেতু বিটাটা এখন নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে সিপি লেস দ্যান সিবি হয়ে যাচ্ছে, সিপি লেস দ্যান সিবি হচ্ছে এইটা। বাট এইটা কখনো, এটা হচ্ছে থিওরিটিক্যাল কন্ডিশন, এটা এক্সপেরিমেন্টালি অ্যাটেন্ড করা কখনো সম্ভব না, কারণ এটা কখনো হয় না। ঠিক আছে, এটা 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 হচ্ছে একটা, এই জন্য এখানে লেখা হয়েছে এটা আনফিজিক্যাল সিচুয়েশন বা এক্সপেরিমেন্টালি আনঅ্যাটেনেবল সিচুয়েশন, থিওরিটিক্যালি এরকম একটা রিজিয়ান পাওয়া যায়। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? ঠিক আছে এইটা, আচ্ছা এবার আমাদের কাজ কি, এবার সিপিসিবি রিলেশন বার করো, বিভিন্ন ইকুয়েশন অফ স্টেট নাও আর তার সিপিসিবি রিলেশন বার করো। তাহলে আইডিয়াল গ্যাসের জন্য সিপিসিবি রিলেশন, তাহলে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট হচ্ছে পিভি বার ইকুয়ালস টু আরটি ফর 1 মোল অফ আইডিয়াল গ্যাস। তাহলে ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি কি হবে, ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি কি হবে, সেটা হবে হচ্ছে ভিটাকে যদি কনস্ট্যান্ট, তাহলে পি ইকুয়ালস টু আর টি বাই ভি, তাহলে ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি হবে আর বাই ভি বার, তাই তো? আর অন্যদিকে ভি ইকুয়ালস টু ভি বার ইকুয়ালস টু আর টি বাই পি, তাহলে ডেল ভি বার ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি কি হবে আর বাই পি,
তাই তো, এগুলো এর আগেও করেছি। তাহলে সিপি বার মাইনাস সিপি বার মাইনাস সিভি বার কি ছিল, সেটা হচ্ছে টি ইন্টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। তাহলে ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি না, এটা ভি বার হবে, এটা ভি বার হবে। হ্যাঁ, ভি বার বার করে রেখেছিলাম, ডেল ভি বার ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি বার করে রেখেছি। তাহলে সেটা কি হবে, টি ইন্টু আর বাই ভি বার ইন্টু আর বাই পি বার, এটা হবে। আচ্ছা, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, তাহলে দেখো এটা আর টি বাই, তাহলে এই জায়গাটা বেসিক্যালি এই জায়গাটা কি হচ্ছে, আর তাহলে তাহলে এই জায়গাটা হচ্ছে আর টি বাই ভি বার ইন্টু আর বাই পি। আর টি বাই ভি বার মানেই তো আবার আইডিয়াল গ্যাসের জন্য পি, তাহলে পি পি কেটে গেল, আর থেকে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো এটা সবাই? বুঝতে পেরেছো? ঠিক আছে, এটা হবে, তাহলে এটা 1 মোল অফ আইডিয়াল গ্যাসের জন্য এটা এরকম হয়। আর n মোল অফ আইডিয়াল গ্যাসের জন্য কি হবে, যা খুশি কর, কি হবে, এটা সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু এন আর, এইটা ফর n মোল অফ আইডিয়াল গ্যাসের জন্য। ফর n মোল অফ আইডিয়াল গ্যাস সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু এন আর। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে বলা হয় মেয়ার্স রিলেশন। এই ইকুয়েশনটাকে অনেক সময় মানে মেয়ার্স রিলেশন হিসাবে এটা বিখ্যাত। এবার আর হচ্ছে সবসময় একটা পজিটিভ কোয়ান্টিটি, তাহলে ফর আইডিয়াল গ্যাসের জন্য অলওয়েজ সিপি বার গ্রেটার দেন সিভি বার। এবং আর যেহেতু পজিটিভ এবং একটা কনস্ট্যান্ট, সেই জন্য হেয়ার এন ইম্পর্টেন্ট পয়েন্ট টু নোট দ্যাট সিপি বার মাইনাস সিভি বার ইজ এ কনস্ট্যান্ট ফর আইডিয়াল গ্যাস। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এবার আদার ইকুয়েশন অফ স্টেট, ওই আগের দিনের মতো প্রথমে ইন্টারমলিকুলার রিপালশন অ্যাড করো, তাহলে এরকম একটা ইকুয়েশন অফ স্টেট পাবে, পি ইন্টু ভি বার মাইনাস বি ইকুয়ালস টু আর টি। এর জন্য পি কি হবে, পি হবে আর টি বাই ভি বার মাইনাস বি। তাহলে সেখান থেকে ওই পি কে মানে এর জন্য কি হবে, পি হবে হচ্ছে আর টি বাই ভি বার মাইনাস বি। এবার এইখান থেকে ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি বার বার করো, ভি বারটা কনস্ট্যান্ট। তাহলে কি হবে, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, আর বাই ভি বার হবে ভি বার মাইনাস বি, বিটা কনস্ট্যান্ট। আবার অন্যদিকে এখান থেকে ভি বার বার করে নাও, ভি বার কি হবে, আর টি বাই পি প্লাস বি, তাই তো। ভি বার হবে এখান থেকে, ভি বার হবে হচ্ছে আর টি বাই পি প্লাস বি, এইটা হবে ভি বার। এবার তাহলে সেইখান থেকে এই ভিটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, তাহলে ডেল ভি বার বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা করো, এটা করো। তাহলে এটা করলে কি হবে, ডেল ভি বার ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটাকে কনস্ট্যান্ট রেখে টি এর রেসপেক্টে ভি থেকে ডেরিভেটিভ করছি, কি হবে, আর বাই পি হবে, আর বিটা তো কনস্ট্যান্ট, জিরো হয়ে যাবে আর বাই পি। তাহলে এখন আমার কাছে ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি আছে, আর ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি আছে। বুঝতে পেরেছো সবাই এটা? এগুলো অনেকবার করেছো, কিন্তু এখন মুখে বলছি বলে জানি না তোমাদের কি লাগছে, বুঝতে পেরেছো তো? ঠিক আছে, এটা হবে। তাহলে এবার সিপি বার মাইনাস সিভি বারে বসাও, বসাও, কি হলো, আর আসলো। তার মানে দেখো একই, সেম সবকিছু একই রকম। এই আর আর বাই ভি বার মাইনাস পি মানে তো পি ইট সেলফ, বি মানে পি ইট সেলফ, তাহলে পি পি কেটে যাবে, আর টি বাই ভি বার মাইনাস বি মানে পি ফর দিস গ্যাস, পি পি কেটে যাবে, আর থেকে যাবে। তাহলে এটাও হচ্ছে সেই আইডিয়াল গ্যাসের মধ্যে আর আসলো। তার মানে শুধু আইডিয়াল গ্যাসের জন্য, মানে আইডিয়াল গ্যাস মানেই মানে সিপি বার মাইনাস সিভি বার ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এইটা মানেই আইডিয়াল গ্যাস নয়। এই গ্যাসের জন্যও কিন্তু ওটা কনস্ট্যান্ট হতে পারে, তার মানে এখানে ব্যাপার আছে। তার মানে ফর দ্য গ্যাস যারা ইকুয়েশন এমন এরকম ইকুয়েশন অফ স্টেট মেনে চলে যেখানে ইন্টারমলিকুলার রিপালশন আছে, বা দেয়ার ইজ নো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, ইন্টারমলিকুলার রিপালশন আছে, তার জন্য সিপি বার মাইনাস সিভি বারটা আর আসলো, আরটা হচ্ছে পজিটিভ এবং কনস্ট্যান্ট কোয়ান্টিটি। তার মানে এর জন্য সিপি বার মাইনাস সিভি বারটা কনস্ট্যান্ট, এবং যেহেতু এটা একটা পজিটিভ তাহলে সিপি বার গ্রেটার দেন সিভি বার। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এবার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন অ্যাড করি, তাহলে আমি এইটা পাবো।
আচ্ছা, এবার এই গ্যাসের জন্য দিস ইজ নট দ্যাট ইজি। তার কারণ কি? কারণ এইটা হচ্ছে ভলিউমটাকে আলাদা করা এখান থেকে এত ইজি না। এটা আমরা জানি, এটা ভলিউমের ওই স্কোয়ার ইকুয়েশন। তার মানে এখানে এখান থেকে ভলিউমটাকে আলাদা করে বার করা এত ইজি না, কারণ এটা হচ্ছে সবসময় সেই ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন টাইপ হয়ে যাবে। মানে কি? মানে এক্স ইকুয়ালস টু, মানে এফ এক্স এর মতো হয়ে যাবে, বা এফ এক্স ইকুয়ালস টু এক্স এর মতো হয়ে যাবে। মানে ভি বারের ইকুয়েশন তুমি যতই আলাদা করে বার করতে চাও না কেন, ওটা ভি বারের সাথেই রিলেটেড হয়ে যাবে। এটাকে বলে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। এটা নিশ্চয়ই স্যার এতদিন তোমাদের অঙ্কের ক্লাসে পড়িয়েছে বা পড়াবে, বা এর আগেও যখন স্যার গেসিয়াস স্টেটে তোমাদেরকে পড়িয়েছে তখন নিশ্চয়ই এটা বলেছে। হ্যাঁ, তাই তাই না? তাহলে তোমার কি এটাকে বলা হয় কি, যে এফ এক্স ইকুয়ালস টু এক্স, এরকম একটা রিলেশন, এটাকে বলে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। তো এই ট্রান্সেন্ডেন্টাল টাইপ ইকুয়েশন যখন হয়ে যায় তখন আমাদেরকে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথড দিয়ে, মানে আমরা সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনও করতে পারি, গ্রাফিক্যাল মেথডও করতে পারি, বাট এমনি আমাদের সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথড দিয়ে সেই ইকুয়েশনগুলোকে সলভ করতে হয়। সেইটা যদি আমরা করি তাহলে তোমরা ভ্যান্ডারওয়াল গ্যাসের ক্ষেত্রে দেখেছো যে যখনই আমার হচ্ছে ভ্যান্ডারওয়াল গ্যাসের ক্ষেত্রে ভলিউমকে আমি একদম আলাদা করে ভলিউমের মতো করে বার করতে পারি না, তখন আমরা আইদার ওই একটা বাজে টাইপের অ্যাপ্রক্সিমেশন করি, যেটা আগের দিন করেছিলাম, যে আর টি ইকুয়াল, যে পিভি যেখানেই আসে পিভি বার ইকুয়ালস টু আর টি লিখে দিই, এবং তারপরে বলি যে যেহেতু মানে এটা খুবই সামান্য একটা এরার নিয়ে আসবে যেটাকে আমরা নেগলেক্ট করতে পারি, আইদার আমরা সেটা করি, অথবা আমরা যেটা করতে হয় আমাদেরকে যদি খুব ভালোভাবে করতে হয় তাহলে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের মতো করে, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের মতো করে ওই মানে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন দিয়ে সলভ করতে হয়, ওটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বলে। তাহলে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন দিয়ে যদি ওটাকে সলভ করি, তাহলে সেটা কেমন, সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন দিয়ে সলভ করলে ওটা একটা ভিরিয়াল ইকুয়েশন ফর্ম পাই সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনের মতো করে সলভ করলে। সেটা হচ্ছে ওই ভ্যান্ডারওয়াল গ্যাসের ক্ষেত্রে করেছিলাম স্যার, ওটা হয়তো তোমাদের করিয়েছিল, করে সেখান থেকে একটা ভলিউমের একটা ভিরিয়াল ফর্ম পেয়েছিলে, যেটাকে বলেছিলাম ভিরিয়াল ফর্ম অফ ভ্যান্ডারওয়াল ইকুয়েশন ইন টার্মস অফ ভলিউম, ভিরিয়াল ফর্ম অফ ভ্যান্ডারওয়াল ইকুয়েশন ইন টার্মস অফ প্রেশার, এইগুলো পেয়েছিলাম, যেটাকে ভিরিয়াল ইকুয়েশন বলেছিলাম। তাহলে এর ক্ষেত্রেও সেরকম পাওয়া যাবে, কিন্তু কিভাবে পাই কি পাই অত ডিটেলে যেসব ক্ষেত্রে যাওয়ার দরকার নেই, তোমাদেরকে এই ভলিউমের এই 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 এক্সপ্রেশনটাই দিয়ে দেবে যদি পরীক্ষায় আসে। তাহলে এইটা হচ্ছে সেই ভিরিয়াল ফর্ম। এবার ভিরিয়াল ফর্মের অনেকগুলো পার্ট থাকবে, অনেকগুলো টার্ম থাকবে, এবার আমাদের ওপর নির্ভর করছে আমরা কতটা টার্ম কতটা অবধি নেব। এবার আমরা বলছি যে আমরা সেকেন্ড অর্ডার অবধি নিলাম। সেকেন্ড অর্ডার মানে কি? মানে এই যে এ যে কনস্ট্যান্টটা আছে তার পাওয়ার 2 ম্যাক্সিমাম এই অবধি নেব, আর কিছু না। তাহলে সেটা যদি নিই তাহলে দেখো এ স্কোয়ার অবধি নিয়েছি, নিলে ওই ভিরিয়াল ফর্ম অফ দিস ইকুয়েশন ইন টার্মস অফ ভলিউম সেটা দাঁড়ায় হচ্ছে এইটা। ঠিক আছে? এই অবধি সবাই বুঝেছো আমি কি বলতে চেয়েছি? অ্যাপার্ট ফ্রম দিস ভিতরের ক্যালকুলেশন, ক্যালকুলেশন অত বুঝতে হবে না, কারণ ওগুলো এখানে এত দরকার নেই। আমি লজিকটা বুঝতে পেরেছো সবাই? কারণ ভ্যান্ডারওয়াল গ্যাসের জন্য স্যার নিশ্চয়ই করিয়েছিল তখন তোমাদের, তোমরা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো তো? আমি সেই হিসাবেই এগোচ্ছি, সবাই বুঝতে পেরেছো যে এখান থেকে ভলিউমকে বার করা এত সোজা নয়, ইট ইজ আ ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, যে কারণে উই হ্যাভ টু অ্যাপ্লাই দ্য সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথড, যেটা আমি ধরে নিচ্ছি তোমাদেরকে স্যার কিন্তু গেসিয়াস স্টেটে করিয়েছে। সেই সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথড যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা ভলিউমের ভিরিয়াল ফর্ম পাই বা প্রেশারের ভিলিয়াম ফর্ম পাই। এখানে আমি ভলিউম নিয়েই আছি, সেই ভিরিয়াল ফর্ম পেয়ে আমরা এরকম একটা বড় ফর্ম পাবো ভলিউমের, যার কিছুটা টার্ম আমি নিলাম, একটা জায়গায় আমি ট্রাঙ্কেট করে দিলাম, এবং সেই ট্রাঙ্কেটটা আমাকে খুব ভেবে চিন্তে করতে হবে। ভেবে চিন্তে করতে হবে কি, যে আমাকে সব জায়গায় একই রেখে দিতে হবে, এক এক জায়গায় একরকম করলে হবে না। মানে আমাকে খুব ভেবে চিন্তে নিতে হবে যে এখানে যদি আমি সেকেন্ড আপ টু সেকেন্ড অর্ডার নিই, এর পরে যখন আমার আর কি সমস্ত গুণ টুন করে যেসব একটা বড় টার্ম আসবে সেখানেও আপ টু সেকেন্ড অর্ডার অব্দিই নিতে হবে, মানে ওই পুরো ব্যাপারটাকে হোমোজিনিয়াস রেখে দিতে হবে। তো এইটা এই ব্যাপার এই কথাগুলো তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো বলেই আমি ধরে নিচ্ছি, তাই তো? কারণ স্যার এগুলো আগে বলেছে। তাহলে তোমার এরকম হ্যাঁ, তাহলে তোমাদের এরকম একটা ভিরিয়াল ফর্ম আসবে।
তাহলে তুমি ভলিউম বের করলে দেখো এখন এটা ইন্ডিপেন্ডেন্ট অফ ভি হয়ে গেছে। তার জন্যই তো এত কিছু করলাম। এইবার এটাকে ডেরিভেটিভ করো টি এর রেসপেক্টে, যখন প্রেশার কনস্ট্যান্ট, তাহলে কি আসবে? এটা প্রথম পার্ট থেকে আর বাই পি আসবে, তার পরের পার্ট থেকে আসবে হচ্ছে মানে এইটাকে আমি হ্যাঁ, আচ্ছা sorry, এইটা হবে পিটা যখন কনস্ট্যান্ট, পিটা কনস্ট্যান্ট, ঠিক আছে এইটা। তাহলে আর বাই পি আসবে প্রথম পার্টটা, তারপরের পার্টটা থেকে আসবে হচ্ছে তোমার কি আসবে তারপরের পার্টটা থেকে, যদি করি তাহলে এটা টি স্কোয়ার চলে আসবে, তাহলে প্লাস এ বাই আর টি স্কোয়ার আসবে। হ্যাঁ, এ বাই আর টি স্কোয়ার আসবে। আচ্ছা, আহ, হ্যাঁ, এ বাই আর টি স্কোয়ার আসবে, ভালো কথা। তারপরের পার্টটা থেকে কি আসবে? মাইনাস এ স্কোয়ার পি বাই আর কিউব, আর টি কিউবের ডেরিভেটিভ হবে মাইনাস আর কি তোমার ওই থ্রি টি টু দি পাওয়ার ফোর, মানে মাইনাস থ্রি বাই টি টু দি পাওয়ার ফোর এর মধ্যে হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা আর টু দি পাওয়ার ফোর হয়ে যাবে, আর উপরে একটা থ্রি থেকে যাবে। দেখো সেটাই হয়েছে। এইবার কি করেছি, করে আর বাই পি কে একটা কনস্ট্যান্ট নিয়ে নিয়েছি, সেই জন্যই ওপরে এখানে একটা পি হয়েছে, নিচে আর স্কোয়ার হয়েছে, এখানে একটা পি স্কোয়ার হয়েছে, নিচে আর টু দি পাওয়ার ফোর হয়েছে। ঠিক আছে, এইটা হয়েছে। আচ্ছা, আর এখান থেকে প্রেশার বের করা তো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, প্রেশারটাকে বার করেছি, করে সেটাকে আবার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছি। প্রেশারটা কি বেসিক্যালি কি আসছে এখান থেকে? প্রেশার, এই যে এই ইকুয়েশনটা থেকে প্রেশারটা কি হচ্ছে? প্রেশারটা হচ্ছে আর টি বাই ভি বার মাইনাস এ বাই ভি বার স্কোয়ার, এটা হচ্ছে প্রেশার। তাহলে এবার যদি আমি এখান থেকে ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি করি, ভিটা কনস্ট্যান্ট আছে, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে ভিটা কনস্ট্যান্ট আছে মানে এ, মানে ভি মানে ভি বার, বেসিক্যালি ভি বার কনস্ট্যান্ট আছে মানে এ বাই ভি বার স্কোয়ার জিরো হয়ে গেল, কারণ ওখানে তো টেম্পারেচারের কোনো পার্ট নেই। তাহলে আর টি বাই ভি বার থেকে এটা পড়ে থাকছে আর বাই ভি বার, সেটাই হয়েছে। এবার আর বাই ভি বার মানে আবার কি? আর বাই ভি বার মানে আবার বলছে যে আর বাই ভি বার, ভি বার মানে আবার এই টোটাল জিনিসটা বসিয়ে দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, এইটা, তাহলে এইটা পেলাম। এবার আমি হচ্ছে জেনারেল রিলেশন বার করি। কি হবে? ওই জাস্ট একটা বড় গুণ হবে। ঠিক আছে। আচ্ছা, বড় গুণ যদি হয়, এই যে এইখানে আর বাই ভি বার যেটা বসিয়েছিলাম, আর এইখানে ডেল ভি ডেল টি আর কনস্ট্যান্ট পি যেটা বসিয়েছিলাম, এইসব হবে। আচ্ছা, এবার এইখানেও কিন্তু অনেকগুলো টার্ম আসবে। ঠিক আছে, এই পুরো গুণটা করলে বুঝতেই পারছো, দেখো এ স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর অ্যান্ড অল অনেকগুলো আসবে। ঠিক আছে, কিন্তু আমরা কি করেছি? আমরা হচ্ছে সেকেন্ড অর্ডার অবধি নিয়েছি, তাহলে এখানেও সেকেন্ড অর্ডার অবধি নিতে হবে। সেই জন্যই বাকি টার্মগুলো সব বাদ দিয়ে দেবো, শুধুমাত্র এ স্কোয়ার অবধি নেব। সেই জন্য এ স্কোয়ার অবধি যদি নিই, তাহলে শুধু এইরকম একটা ছোট্ট টার্ম আসে। ওই এটা কিছুই না, এটা জাস্ট গুণ যোগ ভাগ এইসব করতে হবে, করে টোরে বাকি টার্ম বাদ দিয়ে দেবো। কারণ কি? কারণ আমরা প্রথমে যা নিয়েছি পরেও তাই রাখতে হবে, নইলে পুরো উল্টো পাল্টা হয়ে যাবে, এক এক জায়গায় এক এক রকম নিলে তো কোনো মানে থাকবে না। ঠিক আছে, তাহলে এই যে নিলাম, তাহলে দেখো এইটা, এবার দেখো এইখানে তো পুরোটাই পজিটিভ, সব পজিটিভ, প্লাস এ হচ্ছে এই গ্যাসের ক্ষেত্রে এ পজিটিভ, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, ভলিউম বাড়লে টেম্পারেচার বাড়ে, এ পজিটিভ, এই সরি সরি সরি, এই সরি, এ মানে এ এ হচ্ছে ইন্টারমলিকুলার, সরি, হ্যাঁ মানে সরি, এ হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, এ তো একটা কনস্ট্যান্ট যার সবসময় পজিটিভ ভ্যালু আছে। ঠিক আছে। আচ্ছা, প্রেশার কনস্ট্যান্ট, আর তো কনস্ট্যান্ট, টেম্পারেচার, প্রেশার হচ্ছে গিয়ে পজিটিভ, আর তো কনস্ট্যান্ট পজিটিভ, টেম্পারেচার পজিটিভ, আর এর মাঝখানে সব পজিটিভ আছে সব, তাহলে এটা অবশ্যই গ্রেটার দেন জিরো, তাহলে সিপি গ্রেটার দেন সিপি এই গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এইবার কি? ভ্যান্ডারওয়াল গ্যাস, একই জিনিস, একই সব জিনিস। ভ্যান্ডারওয়াল গ্যাসের ক্ষেত্রে আরো একটু কঠিন, ভিবারটাকে বার করা, আবার সেই ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন, যেখানে আমরা সেকেন্ড অর্ডার অবধি নেব। এখানে সেকেন্ড অর্ডার মানে কি? এ বি মিলিয়ে প্লাস টু হতে হবে, সেটাই হচ্ছে ম্যাক্সিমাম, এ আর বি এর পাওয়ার মিলিয়ে প্লাস টু হতে হবে, সেটাই ম্যাক্সিমাম, আর কিছু না। মানে এ স্কোয়ার বি স্কোয়ার নেওয়া যাবে না, কিন্তু আইদার এ স্কোয়ার অথবা বি স্কোয়ার অথবা এ ইন্টু বি, মানে ওয়ান প্লাস ওয়ান টু, এইটা নিতে হবে।
ঠিক আছে? সেইটা যদি নিই তাহলে দেখা যায় যে ওর ভিরিয়ালের ফর্মটা এই অবধি হয়। মানে এরপরে আরো টার্ম আছে। কিন্তু আমি এই অবধি নিয়েছি। কতটা আমার টেনে চলবো? আমি সেকেন্ড অর্ডার অবধি নিয়েছি। নিয়ে দেখা যাচ্ছে পরের পার্টগুলো যেহেতু আরো ছোট হয়ে যায় না? মানে আরো ছোট হয়ে যায় মানে পাওয়ার যেহেতু আরো বেড়ে যাচ্ছে, পি স্কোয়ার হয়ে যাবে। ধরো প্রেশার যদি খুব বেশি না হয়, টেম্পারেচার যদি খুব ছোট না হয়, তাহলে পরের পার্টগুলোর আর তেমন কোনো এফেক্ট থাকে না। সেই মানে আরো বেশি পাওয়ার হয়ে যায়, মানে সেগুলো আর মানে টোটাল টার্মটা খুবই ছোট হয়ে যায়। সেই জন্য সেকেন্ড অর্ডার অবধি নিলেই ঠিক আছে। আগেরটার ক্ষেত্রেও ব্যাপারটা তাই। তাহলে সেকেন্ড অর্ডার অবধি নিয়েছি, নেব। তাহলে নিলে হচ্ছে এরকম আসে। ঠিক আছে? এই যে হ্যাঁ, এই অবধি আসে সেকেন্ড অর্ডার অবধি নিলে। ঠিক আছে? এই যে এই অবধি হলো। আচ্ছা, এই অবধি হলো। আচ্ছা, এবার এখান থেকে, তাহলে এবার এখান থেকে ওই ডেল ভি বা ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা বার করব। ওই জাস্ট প্রতিটা ধরে ধরে ডেরিভেটিভ করব। করে আমার এই অবধি আসলো। এটাও দেখো এ স্কোয়ার অবধি আছে, বেশি টার্ম কিছু বেড়ে যায়নি, তাহলে অসুবিধা নেই, অবধি নিলাম। ধরে ধরে জাস্ট ডেরিভেটিভ, আর কিছুই না করে আর বাই পি কমন নিয়ে নিয়েছি। তাহলে ওই যা হবে হবে। আচ্ছা, আচ্ছা, এবার এইখান থেকে আমি ভি বার হলো। এবার এখান থেকে যদি প্রেশার বার করি, প্রেশারটা তো স্ট্রেট ফরওয়ার্ড, আর টি বাই ভি বার মাইনাস বি মাইনাস এ বাই ভি বার স্কোয়ার, এইটা। তাহলে ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি বার করব। সেটা বেসিক্যালি চলে আসবে এ বাই ভি বার, যে ভি বার যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এই পরের পার্টটা কিছু থাকছে না, শুধু আর বাই ভি বার মাইনাস বি এটা চলে আসছে। এবার আর বাই ভি বার মাইনাস বি মানে আবার কি? ভি, এই যে এই ইকুয়েশনটা থেকে ভি বার মাইনাস বি যদি করো, এই ইকুয়েশনটা থেকে এটা যদি করো, তাহলে কি আসবে? এই যে ভি বার মাইনাস বিটাকে বাইরে নিয়ে নিচ্ছি, ভি বার বিটাকে বাইরে নিয়ে নিচ্ছি, তাহলে এটা চলে যাচ্ছে আর টি বাই পি, আর এখানে থেকে যাবে হচ্ছে মাইনাস এ বাই আর টি, কারণ বিটাকে ওই দিকে প্লাস মাইনাসে মাইনাস এ বাই আর টি, প্লাস এই পার্টগুলো আছে, এইটা থেকে যাচ্ছে। আচ্ছা, এইবার আচ্ছা এটা থেকে যাচ্ছে। আচ্ছা, সেইখান থেকে আবার আর টি বাই পি কমন নিয়ে নিচ্ছি, তাহলে প্রথম পার্টটা থেকে যাবে 1, তারপরের পার্টটা থেকে যাবে আর টি বাই পি কমন নিচ্ছি মানে এ পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার, আর একটা মাইনাস, প্লাস টু বি মাইনাস এ বাই আর টি, এখান থেকে হয়ে যাবে এ পি স্কোয়ার আর কিউ টি কিউ। ঠিক আছে তো? এটা বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, এটা এখান থেকে জাস্ট ভি, এই ইকুয়েশনটা থেকে ভি বার মাইনাস বি বার করেছি, সেইটাই এখানে লিখেছি, লিখে আর টি বাই পি কমন নিয়ে নিয়েছি। ঠিক আছে, এইটা তাহলে আমি দুটো হয়ে গেল। এবার জেনারেলাইজ রিলেশন সিপি বার মাইনাস সিভি বার, এইটা। এই ভ্যানারওয়াল গ্যাসের জন্য এত বড় ইকুয়েশন কখনো পরীক্ষায় দেবে না অত কিছু, কিন্তু কনসেপ্টটা বুঝে নিতে হবে, ব্যাপার আছে অনেক, সেইটা বুঝে নেওয়ার জন্যই এত কিছু। তাহলে করে ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি টি ইন্টু এই ভ্যালুটা, এই যে বড় ভ্যালুটা যেটা বেরোলো, ইন্টু ডেল ভি বার ডেল টি, এটা ভি বার হবে, কনস্ট্যান্ট পি, এইটা করে এইখানে ওই সেকেন্ড অর্ডার টার্ম অব্দি নেব। সেকেন্ড অর্ডার আইদার এই দেখো, এটা হচ্ছে এ ইন্টু বি আর এটা হচ্ছে এ স্কোয়ার, আর এইটা তো মানে ফার্স্ট অর্ডারও নেব, ফার্স্ট অর্ডার থেকে সেকেন্ড অর্ডার অব্দি, এই যে শুধু এইটুকু হয়েছে, তার বেশি নেব না। আচ্ছা, এইখানে দেখো, এইখানে কিন্তু সব সিচুয়েশন আছে, এইখানে একটা মাইনাস আছে, তার মানে এইখানে দেয়ার ইজ আ রিজিয়ান, যেটা হতেই পারে যে এই মাইনাস পার্টটা বেশি ডমিনেট করে গেল, হতেই পারে, প্রেশার হয়তো খুব বেশি, টেম্পারেচার হয়তো খুব কম, হতেই পারে। সেই ক্ষেত্রে কিন্তু সিপি মাইনাস সিভি লেস দ্যান জিরো হতে পারে। এইখানে কিন্তু আমি গ্রেটার দ্যান জিরো না লেস দ্যান জিরো ডিরেক্টলি বলে দিতে পারবো না, কারণ দেয়ার ইজ আ পয়েন্ট পরিজিয়ান, যেখানে কিন্তু এই প্রেশারটা খুব বেশি হয়ে গিয়ে বা টেম্পারেচারটা খুব কম হয়ে গিয়ে এই মাইনাস পার্টটা ডমিনেট করে যেতে পারে, তার মানে সিপি লেস দ্যান সিবি হতে পারে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, তাহলে যখন ধরো আমার আইডিয়াল মানে খুবই নিম্নচাপ উচ্চ উষ্ণতায় এই প্রেশার টেম্পারেচার এইগুলো জাস্ট নেগলেক্ট করছি, খুবই প্রেশারটা কম টেম্পারেচার খুবই বেশি, তাহলে ইভেন ফার্স্ট অর্ডার টার্মও নেগলেক্ট করতে পারছি, তখন এটা আর মানে আইডিয়াল গ্যাস থেকে শুরু হলো।
এইবার প্রেশারটা একটু একটু করে বাড়ছে, ওটা নন আইডিয়ালিটির দিকে যাচ্ছে, টেম্পারেচারটা, সরি প্রেশারটা হচ্ছে গিয়ে প্রেশারটা, হ্যাঁ প্রেশারটা একটু একটু করে বাড়ছে, আর টেম্পারেচার একটু একটু করে কমছে, মানে ওটা নন আইডিয়ালিটির দিকে যাচ্ছে আস্তে আস্তে, এরকম ভাবে হচ্ছে। তাহলে আস্তে আস্তে কি হলো, এই দিকটা যদি প্লাস টার্ম আছে এই আছে, তাহলে সিপি মাইনাস সিভিটা বাড়তে শুরু করছে। তাহলে কি হচ্ছে, যদি আমি এটাকে টেম্পারেচারের রেসপেক্টে প্লট করি, এরকম ভাবে ধরো এইদিকে হচ্ছে গিয়ে আমার সিপি বার মাইনাস সিভি বার, আর এইদিকে আমার টেম্পারেচার, এভাবে যদি প্লট করি, বা প্রেশার, মানে সরি মানে প্রথমে প্রেশার দিয়ে বলি, প্রেশার যদি প্লট করি, তাহলে প্রথমে এটা আর ছিল আইডিয়াল গ্যাসের জন্য, আর আর ঠিক আছে এইটা। আচ্ছা এইবার এটা প্রেশারটা বাড়ছে, মানে এটা নন আইডিয়ালিটির দিকে যাচ্ছে, টেম্পারেচারটা কমছে, প্রেশারটা বাড়ছে, ধরো প্রথমে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখছি, তাহলে প্রথমে পজিটিভ আছে, বাড়ছে বাড়ছে বাড়ছে, এরকম ভাবে বাড়তে বাড়তে এটা একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছায়। তারপরে কোনো একটা সময় দেখা যায় যে প্রেশারটা এতটা বেড়ে গেল যে তো এই মাঝখানের টার্মটা অনেক বেশি ডমিনেট করে যাচ্ছে, তার সাথে টেম্পারেচারটাও কমে যায়, তখন এটা এরকম ভাবে নিচে নেমে যায়, এইভাবে নেগেটিভ চলে আসে, একটা পার্টিকুলার প্রেশারের পর সিপি মাইনাস সিভিটা কিন্তু নেগেটিভ চলে আসে। ঠিক আছে, এরকম একটা প্লট দেখা যায়। একই রকম ভাবে, এই একই রকম ভাবে টেম্পারেচারের ক্ষেত্রে যদি করি, আমি এটা যেটা বলছিলাম, এ দেখো এটা হয় একই রকম ভাবে টেম্পারেচারের সাথে যদি সিপি মাইনাস সিভি প্লট করি, এ দেখো টেম্পারেচারটা প্রথমে কমছে, ওই যে বললাম প্রেশার বাড়ছে আর টেম্পারেচার কমছে, নন আইডিয়ালিটির দিকে যাচ্ছে, তাহলে 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 প্রথমে যখন টেম্পারেচারটা যথেষ্ট বেশি এই দিকটা, তখন এইটা হচ্ছে কি এরকম আইডিয়াল গ্যাসের সাথে ছিল, আইডিয়াল গ্যাসের সাথে সমান ছিল, যেটা হচ্ছে আর। তারপরে টেম্পারেচার কমছে, মানে ওটা নন আইডিয়ালিটির দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যেতে 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 এটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছায়, তারপরে একটা টেম্পারেচার আসে যে সময়টা নেগেটিভটা এতটা বেশি ডমিনেট করে যায়, যেটা হুশ করে নিচে নেমে যায়, যেখানে সিপি মাইনাস সিবি নেগেটিভ হয়ে যায় এই পার্টটা। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে এইটা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো, ইন সামারি এটা বলতে পারি যে ভ্যান্ডারওয়াল গ্যাস হচ্ছে এইটা, যার জন্য সিপি মাইনাস সিভি হচ্ছে সিপি বার মাইনাস সিভি বার, আমরা এটা পেয়েছি। এইবার যদি এ বি দুটোই জিরো হয়, তাহলে এটা আইডিয়াল গ্যাস দিয়ে দিল, যেটা হচ্ছে আর দিয়ে দেয়। যদি এ ইকুয়ালস টু জিরো বাট বি নট ইকুয়ালস টু জিরো হয়, তাহলেও দেখো এ ইকুয়ালস টু জিরো হওয়া মানেই এই পরের টার্মগুলো আর কিছু থাকছে না, তাহলে এটা হয়ে যাচ্ছে, কারণ প্রতিটার মধ্যে এ আছে, তাহলেও সেটা আর দিয়ে দেয়। আর যদি এ নট ইকুয়ালস টু জিরো বাট বি ইকুয়ালস টু জিরো হয়, তাহলে কি হয়, তাহলে দেখো বি ইকুয়ালস টু জিরো মানে শুধু সেকেন্ড পার্টটা থাকছে না, বাকি পার্টগুলো থাকছে, যেটা পুরোটাই পজিটিভ, সেই জন্য সেখানেও সিপি বার গ্রেটার দেন সিভি বার হয় এটার ক্ষেত্রে। আর ভ্যান্ডারওয়াল গ্যাসের ক্ষেত্রে দেয়ার ইজ আ রিলেশন, রিজিয়ান যেখানে সিপিটা লেস দেন সিভি হতে পারে, বাকি সময়টা সিপি বার গ্রেটার দেন সিভি বার হয়। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা যে জিনিস যেটা বাকি আছে, সেটা হচ্ছে ভলিউম ডিপেন্ডেন্স অফ সিভি। সিভিটা ভলিউমের ওপর ডিপেন্ড করে কি, যে ভলিউম চেঞ্জ করলে সিভি, যে অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার টু রেইজ দ্য 1 মোল অফ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি, যে পরিমাণ হিট, যে পরিমাণ হিটটা লাগার কথা যখন কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ভলিউমে যে পরিমাণ হিট লাগে কোনো একটা পার্টিকুলার গ্যাসের জন্য, সেই গ্যাসটা যখন কোনো একটা এক্সপেরিমেন্টে আছে এবং সেই এক্সপেরিমেন্টে যদি ভলিউম চেঞ্জ করা হয়, তাহলে তার সিভিটা অন্য কিছু হয়ে যায় কি না, সেইটা বোঝাটা দরকার। সেই জন্য ভলিউম ডিপেন্ডেন্স অফ সিভি বা প্রেশার ডিপেন্ডেন্স অফ সিপি, এটা দেখে নিতে হবে। তো সেটা কি করে দেখতে পারি, তাহলে টু ফাইন্ড দ্য ভলিউম ডিপেন্ডেন্স অফ সিভি উই রাইট
ডেল সিভি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, টেম্পারেচার যেখানে কনস্ট্যান্ট, এইটা আমাদেরকে বার করতে হবে, কারণ একসাথে তো দুটো প্রপার্টিকে চেঞ্জ করতে পারবো না। ভলিউমের চেঞ্জটা দেখছি মানে অন্যদিকে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট করে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে সেটা কি হবে এবার? এটা কি? তাহলে এটা ডেল ডেল ভি অফ সিভি মানে আবার কি? ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। তার মানে এটা কি হয়ে গেল? ডেল টু ইউ বাই ডেল ভি ডেল টি, এটা হয়ে গেল। আচ্ছা, এবার ইউ হচ্ছে একটা স্টেট ফাংশন which is a function of temperature volume and it obeys Euler reciprocity principle, যেটা বলে ডেল টু ইউ বাই ডেল ভি ডেল টি ইকুয়ালস টু ডেল টু ইউ বাই ডেল টি ডেল ভি, তাই তো? আচ্ছা, এইবার ডেল সিভি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি মানে পেয়েছি ডেল টু ইউ বাই মানে ডেল ভি ডেল টি পেয়েছি, বাট সেটা মানেই আবার ডেল টু ইউ বাই ডেল টি ডেল ভি। তাহলে এইটা মানেই আমি ডেল টু ডেল বাই ডেল টি ডেল ভি লিখতে পারি, কারণ ওই দুটো তো নিজেদের মধ্যে সমান, কারণ ইউ হচ্ছে একটা স্টেট প্রপার্টি। তাহলে ডেল টু ইউ বাই ডেল টি ডেল ভি মানে আবার কি লিখতে পারি? ডেল ডেল টি অফ ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, টোটালটার কনস্ট্যান্ট ভি। আচ্ছা, এবার ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি মানে ফ্রম থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট থেকে টি ইনটু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি মাইনাস পি। আচ্ছা, এবার এই ডেরিভেটিভটাকে করো। আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে কি হবে? দেখো, প্রথমটার ক্ষেত্রে হবে হচ্ছে টি ইনটু, প্রথমটার ক্ষেত্রে প্রথম পার্টটার ক্ষেত্রে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে প্রথমে টি ইনটু এইটার ডেরিভেটিভ ডেল টু পি বাই ডেল টি টু, এইটা। তারপরেরটার ক্ষেত্রে কি হবে? তারপরের ক্ষেত্রে কি হবে? প্লাস ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইনটু টি এর ডেরিভেটিভ হুইচ ইজ 1, এইটা। ঠিক আছে? আচ্ছা, তারপরের ক্ষেত্রে কি হবে? তারপরের ক্ষেত্রে কি হবে? মাইনাস ডেল পি, আচ্ছা এইটা হলো, হ্যাঁ এটা হলো, এইগুলো এই যে এইটা হলো কি বলে, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে এর পরেরটার ক্ষেত্রে হবে, পরেরটার ক্ষেত্রে যে মাইনাস, তাহলে প্রথমে এই দুটো থেকে হলো, হ্যাঁ, মাইনাস ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, এটা হলো। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হবে? ডেল পি ডেল টি এট কনস্ট্যান্ট ভি আর মাইনাস ডেল পি ডেল টি এট কনস্ট্যান্ট ভি কেটে গেল, তাহলে শুধু এই পার্টটা থেকে গেল। ঠিক আছে? বুঝতে পেরেছো এই ডেরিভেটিভটা সবাই? ঠিক আছে, এইটা হলো, এটা হলো, তাহলে এইটা হলো ডেল টু বি বাই ডেল টি টু অ্যাট কনস্ট্যান্ট ভি, এটা পাওয়া গেল ডেল সি বি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি। আচ্ছা, এইবার আইডিয়াল গ্যাসের জন্য, আইডিয়াল গ্যাসের জন্য কি দেখা যাচ্ছে? এনআরটি বাই ভি হয়, পি হচ্ছে এইটা। আচ্ছা, তাহলে ডেল পি, কারণ আমাকে কি বার করতে হবে? ডেল সিভি ডেল ভি আর কনস্ট্যান্ট টি এর রিলেশনটা আমার এইটা আসছে। এইবার এইটা আমি জানবো, এটা তার মানে এইটা হচ্ছে ইকুয়েশন, মানে গ্যাস টু গ্যাস ভ্যারি করবে, ইকুয়েশন অফ স্টেট দিয়ে ব্যাপারটা যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আইডিয়াল গ্যাসের জন্য পি হচ্ছে এনআরটি বাই ভি, তাহলে সেখান থেকে ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি হচ্ছে এনআর বাই ভি, তাহলে ডেল টু পি বাই ডেল টি টু অ্যাট কনস্ট্যান্ট ভি কি হবে? মানে প্রথমে একটা ডেরিভেটিভই হচ্ছে এনআর বাই ভি, এন কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট ভি ইজ অলরেডি কনস্ট্যান্ট, তাহলে ডবল ডেরিভেটিভ করলে জিরো হবে, তাহলে আইডিয়াল গ্যাসের জন্য ডেল সিভি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা জিরো হয়। তাহলে আইডিয়াল গ্যাসের জন্য সিভি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ভলিউম অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। তাহলে এই সেম জিনিসটা বাকি গ্যাসগুলোর জন্য কি হবে? তোমাদেরকে বার করতে হবে ওই একই রকম, প্রতিটার প্রেশার বার করতে হবে, তাকে ডবল ডেরিভেটিভ করতে হবে, করে এটা বার করতে হবে। প্রেশার বার করা তো কোনো অসুবিধা নেই, প্রেশার তো ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন নয়। ঠিক আছে, এটা তোমরা বাড়িতে করে দেখবে। এটা যদি পরীক্ষা আইডিয়াল গ্যাসের জন্যই নর্মালি দেয়, বাট অন্য ছোটোখাটো গ্যাসের জন্য যদি দেয় তোমাদেরকে করতে হবে, সেই জন্য একবার প্র্যাকটিস করে নেবে। একই রকমভাবে প্রেশার ডিপেন্ডেন্স অফ সিপি সেটাও একই রকমভাবে করা যায়, এটা আমি আর বলে দেবো না, এটা তোমরা নিজেরা করবে। একই রকম, এটা জাস্ট ইন্টারনাল এনার্জির বদলে এনথ্যালপি দিয়ে ব্যাপারটা হবে, একই সেম জিনিস। এইটার ক্ষেত্রেও ইকুয়েশন অফ স্টেট লাগবে। আইডিয়াল গ্যাস যেখানে দেখা যাবে সেটা জিরো হচ্ছে, মানে সিপি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, যে ফর আইডিয়াল গ্যাস। আর বাকি গ্যাসগুলোর জন্য তোমরা বার করবে। ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই?
বলো ওটা আর কি অসুবিধা আছে বলো।